অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। নতুন উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর আলম, ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফয়জুল কবির খান ও আলিমা মজুমদারের নাম শোনা যাচ্ছে। আজ বিকেল 4টায় বঙ্গভবনে তারা শপথ নেবেন বলে জানা গেছে। এ নিয়ে উপদেষ্টা পরিষদে সদস্য হবেন 21 জন। সবশেষ গেল মঙ্গলবার শপথ নেন উপদেষ্টা ফারুক আজম। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে রোববার শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এর মধ্যে বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গত 8 আগস্ট রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টা শপথ নেন। প্রতি বিপ্লবের অপচেষ্টা করা হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। অন্যদিকে আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মোদিমুখী হয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে শাহবাগে অবস্থান কর্মসূচিতে একথা বলেন সমন্বয়করা। সরকার পতনের পর আওয়ামী লীগ যেন প্রতি বিপ্লব করতে না পারে, সেজন্য মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে 15 আগস্ট সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের আগেই ঘোষণা দিয়ে রাখে আন্দোলনকারীরা। কেন্দ্রীয়ভাবে ঢাকার শাহবাগ চত্বরে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। মিনিট 5 শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। দেশ ও দেশের বাইরে থেকে আওয়ামী লীগ বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। আমরা শুনছি বিভিন্ন মহল থেকে যে আজকের এই 15 আগস্টকে কেন্দ্র করে ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের যারা দোসর ছিল তারা আবার একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। তারা যদি আবার বিন্দুমাত্র চেষ্টা করে এই দেশে একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর জন্য, তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আরেক সমন্বয়ক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য এখন মোদির ওপর নির্ভর করছে। তারা গণবিমুখ হয়ে, তারা মানুষ বিমুখ হয়ে, তারা মোদিমুখী হয়েছে। অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মোদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য। আমরা দেখছি যে সজীব আজাদ বলছে যে উনি মোদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপপরিচালক আতাউর রহমানকে। আইনজীবীরা বলছেন, ট্রাইব্যুনালে বিচার হলে আলাদা করে আর কোনো হত্যা মামলার দরকার হবে না। 2010 সালের 25 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের বিচার শুরু করে আওয়ামী লীগ সরকার। এবার সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। 15 জুলাই থেকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ খতিয়ে দেখতে প্রাথমিকভাবে গণমাধ্যমের খবর সংগ্রহ করছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর অভিযোগ গঠনের জন্য তিনি ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন তা। 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব। অতএব এই জুলাই গণহত্যার বিচার এই ট্রাইব্যুনালেই সম্ভব এবং এই দেশের প্রচলিত আইনেই সম্ভব। আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক ঘটনা হওয়ায় তদন্তে জটিলতা কম হবে। তবে ন্যায় বিচারের স্বার্থে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তার যথাযথ তদন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৭৫ সালের ঘটনা না যে সাক্ষী পাওয়া যায় না, সেখানে কাগজপত্র পাওয়া যায় না, ডকুমেন্ট পাওয়া যায় না, তা না। এটা চোখের সামনে সবার সামনেই ঘটেছে। এটা একটা সামারিলি
আপনার ট্রায়াল হতে পারে অল্প সময়ের মধ্যে 1-1.5 মাসের মধ্যে এই বিচারটা সম্পন্ন করা যায়। আপনি একটা টাইম দিবেন পরপর প্রতিদিন, এবং আইনে বলাও আছে সাক্ষী প্রতিদিন মানে কন্টিনিউ হবে। বিচার বিভাগ যদি স্বাধীনভাবে বিচার করে তাহলে প্রসিকিউশনের যত ভূমিকাই থাকুক সেটি খুব এফেক্ট করবে না। আর যদি বিচার বিভাগের অবস্থানটা দুর্বল থাকে, আগের মতো থাকে, তাহলে প্রসিকিউশনের যা চাইবে সেইটির একটা প্রভাব পড়বে। এটা খুব বাস্তবতা। অভিযোগপত্রে বলা হয় 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে 20 দিনে 439 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কারিগরি দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যাসহ সহিংসতার স্বাধীন তদন্ত করবে তারা, আর এ কাজে সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাক্ষাৎ শেষে এসব জানান তারা। কোটা সংস্কার ও পরে সরকার পতনের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই ছাত্র বিপ্লবে সংঘাত ও সহিংসতার তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে সংস্থাটি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংস্থাটির আবাসিক সমন্বয়কারী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জানান, এ তদন্তে সব খরচ বহন করবে জাতিসংঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিচার বিভাগীয় তদন্ত কমিটিতে জাতিসংঘের অন্তর্ভুক্তি চেয়েছিলেন, তবে এতে আমরা রাজি হইনি। এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভিন্ন প্রস্তাব পেয়েছি। জেনেভা থেকে জাতিসংঘের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় স্বাধীন ও নিরপেক্ষভাবে প্রাথমিক অনুসন্ধান করবে, পরে তদন্তে যোগ দেবে আরেকটি দল। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। একটি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের মুখোমুখি করাই নতুন সরকারের চাওয়া। স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশ ও রাশিয়া নিজেদের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে, এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাব না কারোর সাথে, পারবো না। কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে টোকিওকে আরও ভূমিকা নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পল্টনে রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর পল্টনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া। এই ঘটনার পরদিন 20 জুলাই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পল্টন থানায় মামলা করেন তার স্ত্রী ফাতেমা খাতুন। এই মামলায় হত্যার মূল ইন্ধনদাতার অভিযোগ এনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। পরে তাদের রাখা হয় ডিবি হেফাজতে। বৃহস্পতিবার বিকেলে এই 3 জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে এনে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে তাদেরকে 10 দিন করে রিমান্ড দেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী না থাকায় প্রসিকিউশনের মাধ্যমে শুনানি করেন আদালত। এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই জন আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। এদিকে আসামির পক্ষের আইনজীবী আতাউর রহমান শুনানিতে অংশ নিলেও বিএনপি পন্থী আইনজীবীদের ভয়ে দ্রুত আদালত ছেড়ে চলে যান তিনি।
মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পদ্মা ব্যাংকের সাবেক এমডি নাফিস শারাফতের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের দুর্নীতি খুঁজতে আলাদা দল মাঠে নামানো হয়েছে। দুদক জানিয়েছে, পুলিশের নিয়োগ বদলি সংক্রান্ত ব্যাপক দুর্নীতিতে আসাদুজ্জামানের নেতৃত্বে কাজ করেছেন 5 জন সরকারি কর্মকর্তা। এছাড়া এস আলম গ্রুপের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সিটিজেন টেলিভিশনের শেয়ার জোর করে লিখিয়ে নেয়ার ঘটনায় আলোচনায় আসেন পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নাফিস শরাফত। তবে দুদকের অভিযোগ, দেশের সব অর্থ পাচারের নেপথ্যেই তিনি 15 বছর মানি লন্ডারিংয়ের অন্যতম কারিগর হয়ে ওঠেন নাফিস। নাফিস শরাফতের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং 5 সরকারি কর্মকর্তার বিষয়েও অনুসন্ধান করতে 5 সদস্যের টিম গঠন করেছে দুদক। জননিরাপত্তা বিভাগ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এবং তার সাথে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। দুদক জানায়, পুলিশের নিয়োগ বদলি, পদায়ন সহ সব ক্ষেত্রেই ঘুষ লেনদেন চলত। এর পেছনে আসাদুজ্জামান খানের নেতৃত্বে একটি দল কাজ করত। দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই 5 সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন এবং পরবর্তী সিদ্ধান্ত ওই অনুসন্ধানের প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে গ্রহণ করা হবে। এছাড়া হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যতক্ষণ পর্যন্ত এ সরকার গণতন্ত্রের পক্ষে থাকবে, ততক্ষণ তাদের প্রতি সমর্থন থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঢাকায় অবস্থান কর্মসূচিতে একথা জানান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান মির্জা ফখরুল। গুম, গণহত্যার সাথে শেখ হাসিনা সহ জড়িত প্রত্যেকের বিচারের দাবিতে 2 দিনের অবস্থান কর্মসূচির শেষ দিন নয়াপল্টনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহত সবার রুহের মাগফিরাত কামনায় হয় দোয়া মোনাজাত। পরে বক্তব্য রাখেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের অভিযোগ, নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে শেখ হাসিনার সরকার। বিপদে বিএনপির কেউ দেশ ছেড়ে পালায় না বলেও জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে শেখ হাসিনা সরকারের সবার বিচার করতে হবে। এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি। আপনারা তো হতে দেননি কেন? যে ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না। তিনি বলেন, বিএনপি চায় নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। এ সরকার যৌক্তিক সময় শেষে নির্বাচন দেবে বলেও প্রত্যাশা মির্জা ফখরুলের। এটা হচ্ছে সরকার আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ভাবে আপনার ক্ষমতা হস্তান্তর করবে। দেশের যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেননি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার যে মামলা আছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। এদিকে গুম, খুন এবং আন্দোলনে গণহত্যার সাথে শেখ হাসিনা সরাসরি জড়িত বলে অভিযোগ করেন ঢাকা মহানগর বিএনপির নেতারা। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিলও করেছে দলটির নেতাকর্মীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল না। বিচ্ছিন্নভাবে কেউ কেউ সেখানে শ্রদ্ধা জানাতে গেলেও বাধার মুখে পড়েন।
তবে শান্তিপূর্ণভাবে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গোপালগঞ্জ, শরীয়তপুর ও নারায়ণগঞ্জে। এদিকে বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী কবরস্থানে 15 আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভারত থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আহ্বানের পরও 15ই আগস্টে ধানমন্ডি 32 নম্বরে উপস্থিত ছিলেন না দল কিংবা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে বৃহস্পতিবারে দু একজন সেখানে যান শ্রদ্ধা জানাতে, কিন্তু ছাত্র জনতার বাধার মুখে সরে যান তারা। 32 নম্বরের আশপাশে এদিন সকাল থেকেই অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ছিলেন কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরাও। সেখানে আটক আর মারধরের অভিযোগ রয়েছে, কেউ কেউ প্রতিরোধও করেন। এছাড়া ছাত্রলীগ কর্মী কিনা তা নিশ্চিত হতে অনেকের মোবাইল ফোন যাচাই করা হয়। তবে একে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন জানিয়ে বিরত থাকার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর। সেনাবাহিনী এবং বিজিবির পাশাপাশি কিছু পুলিশ সদস্য উপস্থিত ছিলেন 32 নম্বরের আশপাশের কয়েকটি সড়কে। তবে রাজধানীর বাইরে কয়েক জায়গায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকালে। বেলা 11টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। পুষ্পস্তবক অর্পণ শেষে 1 মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এদিকে বুধবার সন্ধ্যায় ধানমন্ডি 32 নম্বরে মোমবাতি প্রজ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় 15ই আগস্টের কর্মসূচি। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণ বাতিলের দাবিতে অধিদপ্তরের মহাপরিচালক সহ 3 কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জেলা উপজেলা থেকে আসা 150 কর্মচারী প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। 14 আগস্ট কম্পিউটার কাউন্সিলের 2 উন্নয়ন প্রকল্প শেষ হয়। সেখান থেকে আইসিটি অধিদপ্তরে রাজস্ব খাতে স্থানান্তরিত 163 কর্মকর্তার চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত 529 কর্মকর্তার প্রতি বৈষম্য করা হয়েছে অভিযোগ করা হয়। আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিভাগ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় সারা রাত মহাপরিচালক সহ সেখানেই অবস্থানের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। চাকরি স্থায়ীকরণ সেটা আসছে 1/7/2014। 1/7/2014-তে তারা চাকরিতে কর্মরতই ছিল না, তারা অবৈধভাবে এই নিয়োগটা করা হয়েছে। আমাদের কমিটি বা বিভিন্ন আইন এবং আমাদের যে বিধি আছে সেগুলো লঙ্ঘন করে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়, যেখানে তাদের স্থায়ীকরণ নিয়মিতকরণের অনেক আগে হয়ে যায়। ছোটোখাটো হয়তো কিছু অ্যানোমালিস আছে, তো অ্যানোমালিসগুলো আমরা হয়তো একটু যাচাই বাছাই করে দেখতেছি। যদি সে ধরনের কোনো ছোটোখাটো অ্যানোমালিস বা ক্লারিক্যাল ভুল থাকে, সেটা হয়তো আমরা সচিব স্যারের সাথে মন্ত্রণালয়ে কথা বলে হয়তো আমরা পরবর্তী বছর সচিব স্যারের সাথে অলরেডি কথা হয়েছে। রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরিত আদেশ জারি করা হয়। এছাড়া স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এজন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সহিংসতার জেরে গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। এদিকে গতকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে শ্রেণীর কার্যক্রম। চট্টগ্রাম মহানগরের 16টি থানার পুলিশ এখনও মাঠে নামতে পারেনি, তবে কয়েকদিন থেকে দাপ্তরিক কাজ করছে নিয়ম করে। সীমিত পরিসরে মাঠে আছে ট্রাফিক পুলিশও। শিক্ষার্থীরা সব ধরনের সহযোগিতা নিয়ে মাঠে থাকায় পুলিশের মনোবল বাড়ছে, দাবি তাদের। থানাগুলো যেন ধ্বংসস্তূপ, ভবনের সামনে পোড়া গাড়ির সারি। এর মধ্যেই চট্টগ্রাম মহানগরের 16 থানায় চলছে দাপ্তরিক কাজ, তবে এখনও মাঠে নামেনি পুলিশ।
এদিকে সীমিত পরিসরে কয়েকদিন ধরে সড়ক ব্যবস্থাপনায় কাজ করছে ট্রাফিক পুলিশ। নগরীর 10টি স্পটে ট্রাফিক কার্যক্রম পরিচালনায় দেখা মিলেছে তাদের। সঙ্গে কাজ করছে শিক্ষার্থীরাও। পুলিশের কাজে ফেরাকে স্বাগত জানিয়ে দুর্নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তাদের। ছাত্ররা অলওয়েজ ছিল, থাকবে, স্যারদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই, কোনো কিছু নেই। আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করব, দেশের সংস্কারে এগিয়ে চলবো। রাস্তায় রাস্তায় যেসব সিন্ডিকেট চলছে, যেসব জবরদখল চলছে, এই জবরদখলগুলো যাতে আমরা আবার রুখে দিতে পারি, এই কাজটা আগে আমরা পুলিশের কাছে আহ্বান জানাবো। নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটিয়ে কাজে ফিরতে শিক্ষার্থী সহ সব শ্রেণীর মানুষের সহযোগিতা প্রয়োজন বলছেন পুলিশ সদস্যরা। পুলিশ সারা জীবনই জনগণের বন্ধু হয়ে থাকতে চায় এবং এই জিনিসটা তাদের উদ্যমের মাধ্যমে আমাদেরকে আরো বেশি উদ্যমী করেছে। তারা যে আমাকে বরণ করে নিয়েছে, ভবিষ্যতে আরো কাজটা যেন আমরা ভালোভাবে করতে পারি। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন থানায় এখনও মোতায়েন আছে সেনা সদস্য। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে আশা পুলিশ কমিশনারের। ছাত্ররা এবং সাধারণ মানুষ তারা একবার মানে আমাদেরকে ওয়েল জানিয়েছে আমাদেরকে। তারা অনেক জায়গায় দেখলাম তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এবং তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গত 5 আগস্ট রাতে হামলা থেকে বাঁচতে পুলিশ শূন্য হয়ে পড়ে মহানগরের সব থানা। এর মধ্যে 6 থানায় আগুন ধরিয়ে দেওয়া সহ বেশিরভাগ থানায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও 30 কাউন্সিলর আত্মগোপনে থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গত 5 আগস্টের পর থেকে তাদের অনুপস্থিতিতে নগর ভবনের কার্যক্রমে এসেছে স্থবিরতা। প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রতিনিধিদের ছাড়া যেসব সেবা দেওয়া সম্ভব তা দেওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর সিলেট সিটি কর্পোরেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ 30 ওয়ার্ড কাউন্সিলর গেছেন আত্মগোপনে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জন্ম ও মৃত্যু সনদ ও নাগরিক সনদের মতো গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন না নগরবাসী। এতে নানা বিড়ম্বনায় পড়েছেন তারা। কাউন্সিলর না থাকলে তো কত প্রবলেম, চলাফেরও প্রবলেম, কাগজ লেগে গেলে আপনি কাগজ হইতে না। এখন আমার যদি আজকে একটা নাগরিকত্ব সনদপত্র দরকার পড়ে, সিগনেচার দরকার পড়ে, আমার সিটি কর্পোরেশন মেয়র নাই, আমার ইউনিয়ন পরিষদ সেখানে চেয়ারম্যান নাই, সেখানে মেম্বার নাই, আমি কোথায় যাব? জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে কিছু কার্যক্রম ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে অন্যান্য সেবা দেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। মেয়র মহোদয়ের কাছে আসলে সব কাজ মানে আর্থিক ফাইল বা ছাড়া সব কাজও কিন্তু মেয়র মহোদয়, যেসব সেবা পাবলিক রিলেটেড ম্যাক্সিমাম সেবাই কিন্তু শাখা বা বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পেলে আমরা এই বিষয়গুলো আর একটু বেশি স্পষ্ট হতে পারবো। দ্রুত স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি নগরীর 42টি ওয়ার্ডের 10 লাখ বাসিন্দার। এদিকে মেয়র কাউন্সিলরদের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে বিদায় নিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। আওয়ামী লীগ সরকারের পতনের 10 দিন পর শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করলেন তিনি। রেখে গেলেন 25,000 কোটি টাকার ঋণের বোঝা। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ওয়াসার কর্মচারীরা। এদিকে ঢাকা ওয়াসার নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী AKM শহীদউদ্দিন। কারওয়ান বাজারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ, চেয়ার থাকলেও নেই তাকসিমে খান। খুলে ফেলা হয়েছে নাম ফলকও। এ যেন অবিশ্বাস্য। দেশের কত পদে কত রদবদল হয়েছে ওয়াসাতেও। কতজন এসেছেন গেছেন, কিন্তু তাকসিমে খানকে সরাইকে দুর্নীতি আর ব্যর্থতার পাহাড়ে বসে কাটিয়ে দিলেন 15টি বছর। 1-2 বার নয়, পদের মেয়াদ বাড়ানো হয়েছে 7 বার। 1 লাখে শুরু করে সবশেষ মাসিক বেতন নিয়েছেন 6 লাখ। তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। তার আমলে পানির দামে থাকেনি পানি, দাম বেড়েছে 16 বার।
একের পর এক প্রকল্পেও ময়লা যায়নি পানির, তারপরও ওয়াসার ঋণ 25,000 কোটি টাকা, বছরে কিস্তি দিতে হয় 300 কোটি। তার পদত্যাগ যেন হাঁফ ছেড়ে বাঁচা। আনন্দ মিছিল করেছেন কর্মচারীরা, দাবি তুলেছেন বিচারের। দূষকদের দ্বারা এইভাবে সবাই নির্যাতিত, নিপীড়িত, কঙ্কালসার হয়ে গেছে আজকে শ্রমিক কর্মচারী ভাইরা। আমি সেই বিষয়টাকে সেভাবেই দেখছি। আজকে ঈদের দিন আমাদের কাছে নির্যাতন থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা সহযোগিতা করব ঢাকা ওয়াসার প্রশাসন যারা আসবে, যাদেরকে বর্তমান সরকার দিবে। তাকসিমে খানের যে দোষর রয়েছে তাদেরকে ঢেলে সাজায়া, যাতে কর্মী বান্ধব শ্রমিক বান্ধব যারা আছে তাদেরকে ওই সমস্ত জায়গায় ওই আসনে আসীন করার পরেই ঢাকা ওয়াসা সুন্দর এবং শান্ত পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ছাত্র জনতার আন্দোলন চলাকালে 4 আগস্ট অফিস করে গা ঢাকা দিয়েছেন তাকসিমে খান। 2009 সালে ঢাকা ওয়াসায় যোগ দিয়েছিলেন তিনি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার কাছে দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করতে বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদের কাঠামোগত সংস্কার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা সহ কয়েক দফা দাবি তুলে ধরা হয়। 15 বছরে বড় বড় ঋণ জালিয়াতি করে ব্যাংক খাত থেকে অর্থ হাতিয়ে নিয়েছে অনেকে। অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেই এসব অনিয়ম হয়েছে। নামে বেনামে ঋণ নিয়ে অর্থ পাচার করায় অর্থনীতি নাজুক অবস্থায় পড়েছে। তাই আর্থিক খাতের সুশাসন ফেরাতে অর্থ উপদেষ্টার কাছে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মীরা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মন্ত্রীর এবং ডেপুটি গভর্নরদের সিনিয়র সচিবের মর্যাদা দেওয়ার দাবি তুলে ধরা হয়। IMF এর মিশনের পরামর্শ অনুযায়ী বলেছে যে এই ধারাগুলো সংশোধন না করলে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন পরিপূর্ণ সম্ভব নয়। ধারাগুলো হলো 9(1) ধারা 9(3) 9(3) বলা হয়েছে বোর্ড গঠন সম্পর্কে, 9(a) কাউন্সিল গঠন, 10(3) গভর্নরের ক্ষমতা। অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি তাদের। এছাড়া বাতিল বা কমানো সুবিধা পুনর্বহাল চান তারা। ম্যানেজিং ডিরেক্টর এবং তার ইমিডিয়েট 2 টায়ার নিচ পর্যন্ত এটা বোর্ড দেখবে, অন্যটা হচ্ছে পলিসির আওতায় এমডি দেখবে। কিন্তু সরকারি ব্যাংকের ক্ষেত্রে এটা মানা হয় না। এইটা আপনার এই ডিজিএম থেকে যখন জিএম হয়, এই প্রমোশনটা এই চলে যায় মন্ত্রণালয়ে। যখন আপনার মন্ত্রণালয়ে যাবে তখন কিন্তু প্রভাবিত হওয়ার একটা সুযোগ থাকে, যেটা ব্যাংক খাতের সুশাসনের অন্তরায় বলে আমরা মনে করি। দেশে রেমিটেন্স প্রবাহ ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদেশে বাংলাদেশের দূতাবাসে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি রাখার দাবিও তাদের। প্রভাব ও দুর্বৃত্তায়নের একটা বড় বিষয়, আমরা সেই জন্যই প্রভাব মুক্ত থেকে কাজ করার জন্য বলছি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বাজার পরিস্থিতির খবর জানবো। বাজার দর নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, আমরা জানতে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার আজকে দ্বিতীয় সপ্তাহে বাজারের চিত্র কি দেখছেন, বিস্তারিত জানাবেন। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় সপ্তাহে মুন্সিগঞ্জের সদর উপজেলায় আছি। প্রধান যে কাঁচা বাজারটিতে, সেটিতে আমরা বাজার ঘুরে যেটি লক্ষ্য করতে পেরেছি, সব পণ্যেরই, নিত্য পণ্যের সবগুলো পণ্যেরই মোটামুটি দাম কমেছে। যেমন আমরা ব্রয়লার মুরগির দাম বলতে পারি, যেটি ছিল 150 টাকা, এখন রয়েছে 145 টাকা ছিল। এর আগে কক মুরগি সেটি বলা হচ্ছে 210 টাকা ছিল, 210 টাকা চলছে, যেটির দাম ছিল 240 টাকা, এখন কমেছে 210 টাকা। এবং দেশি মুরগি কমেছেন 100 টাকা, 650 টাকার মুরগি এখন 550 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস সেটি 100 টাকা কমেছে, 1100 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস 700 টাকায় স্থিতিশীল রয়েছে। আলুর যে বাজারটি, মুন্সিগঞ্জের প্রধান একটি উৎপাদনকারী যে পণ্যটি, সেটি গত সপ্তাহেও যেটি 60 টাকা বিক্রি হচ্ছে, সেটি মানভেদে 52 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। শুধুমাত্র মরিচের ঝাঁজ এই জায়গাটিতে আমরা লক্ষ্য করতে পেরেছি 300 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, যেটি 180 টাকা ছিল। গত এক সপ্তাহে শুধু মরিচ এর দাম বেড়েছেন। আমরা
শসা যেটি এটিও স্থিতিশীল রয়েছে। পেঁয়াজের দাম যেটি ভারত থেকে আমদানি করা হয় সেই পেঁয়াজটি 10 টাকা কমে 90 টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 5 টাকা কমে 105 টাকায় বিক্রি হচ্ছে। আদার দাম স্থিতিশীল রয়েছে। এছাড়াও সবজি যেগুলো রয়েছে সেগুলো আমরা লক্ষ্য করেছি প্রতিটি সবজিতেই 5 থেকে 10 টাকা এবং 20 টাকা পর্যন্ত দাম কমেছে। মুন্সিগঞ্জের সদর উপজেলার এই প্রধান বাজারটিতে দামের প্রভাব পড়তে শুরু করেছেন। মুন্সিগঞ্জের সদর উপজেলার প্রধান কাঁচা জিতু বাজার রায়, থেকে আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার গাজীপুরে যাব, সেখানে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের বাজারের পরিস্থিতি জানাবেন। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কোন কোন পণ্যের দাম কমছে বা বেড়েছে, বিস্তারিত জানাবেন। দেখুন, আমি এখন আছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা বাজারে এবং আমি বাজার ঘুরে যে চিত্রটি দেখেছি, এখানে গত সপ্তাহের তুলনায় সবজির যে মূল্য সেটি প্রকারভেদে 15 থেকে 20 টাকা বেড়েছে এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে চাহিদার তুলনায় যোগান না থাকার কারণে এই সবজির দামটি বেড়েছে এবং এখানে যেই করলা আগে বিক্রি হতো যেই দামে তার থেকে 15 থেকে 20 টাকা এই সপ্তাহে বেড়েছে। লাউ বিক্রি হচ্ছে 60 টাকা দরে এবং বেগুন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 20 টাকা বেড়েছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন এবং কমার ক্ষেত্রে শুধুমাত্র আমি দেখেছি এখানে যে ব্রয়লার মুরগি রয়েছে, সোনালী মুরগি, সেগুলোর দাম কিছুটা কমেছে এবং এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকা দরে এবং যে সোনালী মুরগি সেগুলো বিক্রি হচ্ছে 260 টাকা দরে, যেগুলো গত সপ্তাহে সোনালী মুরগি বিক্রি হচ্ছিল 300 টাকা কেজি দরে। এবং এখানে যারা বিক্রেতা পোলট্রি ব্যবসায়ী তারা বলছেন যে খাবারের দাম আর একটু কমানো গেলে এই মুরগির দাম আরও সাধারণ মানুষের নাগালে চলে আসবে। তবে যেই কথাটি আপনাকে বলে রাখতে চাই সেটা হচ্ছে যে তেল, চিনি সহ যে নিত্যপণ্য এবং পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম কিন্তু গত সপ্তাহে নেই, স্থিতিশীল রয়েছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে অন্তর্বর্তী সরকার গঠন হলেও বাজার যে সিন্ডিকেট সেটি কিন্তু পুরোপুরি ভাঙা যায়নি, ফলে যেই দামটি অস্বাভাবিকভাবে বেড়েছিল সেই দাম কিন্তু এখনো কমেনি। ফলে পেঁয়াজের দাম কিন্তু এখনো 110 টাকা থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে, যেটি গত সপ্তাহে এরকমই দাম ছিল। ফলে ক্রেতারা বলছেন যে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যেমন অভিযান পরিচালনা করা দরকার তেমনিভাবে এখানে বাজার মনিটরিংটি তারা জোরদারের দাবি করেছেন এবং তারা বলছেন যে এই বাজার মনিটরিং জোরদার করা হলে হয়তো এই যে সাধারণ নিত্যপণ্য সেটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। এই ছিল গাজীপুরের বাজারের দরের সর্বশেষ পরিস্থিতি। বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা মুন্সিগঞ্জ এবং গাজীপুর থেকে। আমরা জানছিলাম বাজার পরিস্থিতি। ভরা মৌসুমেও নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে না, এতে হতাশ বরিশালের জেলে ও আড়তদাররা। সরবরাহ কম হওয়ায় ইলিশের বাজার চড়া। বর্তমানে খুচরা বাজারে 1 কেজির ইলিশ 1750 টাকায় বিক্রি হচ্ছে। বরিশালের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার পোর্ট রোড মৎস্য আড়তে পর্যাপ্ত ইলিশ মিলছে না। আগের বছরগুলোতে মৌসুমের এই সময়ে প্রতিদিন এখানে 400 থেকে 500 মণ ইলিশ সরবরাহ হতো, এখন সেখানে আসছে মাত্র 50 থেকে 60 মণ। লোকালেও মাছ কম, সেজন্য মাছের দাম বেশি। একটা ভোরে 4 লাখ টাকা 3.5 লাখ টাকা খরচা, কিন্তু সে মাছ পাইতে আছে 50,000 60,000 টাকা। তার তো লস, আমাকেও তো লস, তাদের দাদন দিয়ে, কিন্তু তাকেও লস। মাছ বেশি পাইলে মাছের দাম কমে। কিছু পানি বিষাক্ত হয়ে গেছে আপনার, এই যে বিভিন্ন ফিটি এই সমস্ত কারণে নদী তো আপনার নষ্ট হয়ে গেছে। এই জন্য তো মাছ আমাদের এই নদীতে, আমাদের লোকাল নদীতে অনেক মাছ পাইতাম আমরা, এই নদী এইটার মধ্যে অনেক মাছ পাই, কিন্তু মাছ নাই, মাছ তো অনেক নামিয়ে গেছে। সরবরাহ কম হওয়ায় মাছের দাম চড়া। বর্তমানে পাইকারি বাজারে প্রতিমণ 500 গ্রামের ইলিশ 53,000 ও 1 কেজির ইলিশ 65,000 টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে প্রতি কেজি 500 গ্রামের ইলিশ 1400, 1 কেজির ইলিশ 1750 এবং 1.5 কেজি 2200 থেকে 2300 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকা 150 টাকা বাড়তি, এই যে আপনার 900 গ্রাম 800-900 গ্রাম মাছ, এটা 1600। সাধারণ আয়ের মানুষ বলছেন ইলিশ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, আর এতে ব্যবসায়ীদেরও কারসাজি আছে। 4-5টায় কেজি হবে জাটকা, তার দামও 850 টাকা কেজি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বরিশালে ইলিশের জন্য অনেক বিখ্যাত, কিন্তু ইলিশের অনেক চড়া দাম, কেউ কিনতে পারতেছে না। দাম নাগালে রাখতে ইলিশ রপ্তানি না করার দাবি
অনেক ক্রেতার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ইলিশের বাজার পরিস্থিতি জানবো। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবুল। মনিরুজ্জামান বাবুল, আমরা দেখলাম ভরা মৌসুমেও ইলিশের যে দেখা সেই পর্যাপ্ত ইলিশ নেই, এর কারণ হিসেবে কি দেখছেন বা মৎস্য কর্মকর্তারা কি বলছেন, আর ইলিশের যে দাম সেই দাম কমার কোনো সম্ভাবনা আছে কিনা শিগগিরই? আপনি যেমনটি বলছিলেন যে ইলিশের যে সংকটের কারণে দামের যে দামও বৃদ্ধি রয়েছে। আমরা এখন যে চাঁদপুর মাছঘাটে রয়েছে, এই মাছঘাটে কিন্তু অন্য 2-3 বছর আগেও কিন্তু এখানে ভোর 6টা থেকে যে কর্মযোগ্যতা সেটা পুরোদমে শুরু হতো, কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখলাম এখনো পর্যন্ত জমজমাট হয়ে ওঠেনি, মাছের সরবরাহ হয়নি। অর্থাৎ নদীতে মাছ কম পাওয়ার কারণেই কিন্তু মাছঘাটেও সরগম হচ্ছে দেরিতে। গত কয়েক বছরের তুলনায় কিন্তু মৎস্য যে জেলেরা এখানকার রয়েছেন তারা বলছেন যে মাছের যে পরিসর যে প্রাপ্যতা সেটা কিন্তু ক্রমান্বয়ে 50% করে কম পাচ্ছেন। এদিকে মৎস্য যে জেলা পরিসংখ্যান থেকে বলা হচ্ছে যে তারা এবার 34,000 হেক্টর 34,000 মাছ মেট্রিক টন মাছ ইলিশ পেয়েছেন এবং আগামীতে তারা আরো মাছ বৃদ্ধি পাবে বলে তারা বলছেন, কিন্তু এই আশার বাণী কিন্তু জেলেরা মানছেন না। এবং মাছের দামটি যদি আমরা বলি, এখানে মাছের প্রাপ্যতা বাড়লে মাছের দামটা 50 থেকে 100 টাকা কমে, আর মাছের সরবরাহ যদি না থাকে তাহলে কিন্তু মাছের দামটা আকাশচুম্বী থাকে। আমরা মাছঘাটে দেখলাম যে আজকে মাছের দাম রয়েছে 1 কেজির নিচে যেটা রয়েছে সেটা 1300 থেকে 1400 টাকা, এবং যেটা 1 কেজির উপরে রয়েছে সেটা 1600 থেকে 1700 টাকা, 1 কেজির 1.5 কেজি যেটা সেটা 2000, 2100 এই দামে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা জানি যে এখানে এই মাছঘাটে দক্ষিণ অঞ্চলে 10টি জেলা থেকে মাছ সরবরাহ করা হয়। তার মধ্যে যদি চাঁদপুরের ইলিশ হয় সেটার দাম কিন্তু আরো 50-100 টাকা বেশি নেওয়া হয়। মাছঘাটে আমরা যে এখানে প্রায় 400 যে ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু সবারই একই কথা, ক্রমান্বয়ে প্রতি বছর মাছের ইলিশের প্রাপ্যতা কম। এই জন্য দুশ্চিন্তা তারা নদীর যে নাব্যতা রয়েছে ইলিশ সাগর থেকে উঠে আসতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে চাঁদপুর থেকে এই ছিল সর্বশেষ। ইলিশের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবুল। ভাঙনে দিশেহারা দশা নিয়ে যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তা পাড়ের মানুষ। ঝুঁকিতে রয়েছে জামালপুরের 42 কিলোমিটার নদী তীর। এছাড়া লালমনিরহাটের বামতীর এলাকাতে ভাঙন চলছে। নদী ভাঙন ঠেকাতে তিস্তাকে ঘিরে সুষ্ঠু পরিকল্পনা নেয়ার দাবি স্থানীয়দের। কয়েক হাত এগুলে দশানি নদী গ্রাস করবে জামালপুরের আব্দুর রহিম খানের ভিটা। এর আগে 4 বার ভাঙতে হয়েছে ঘর। 4 বার ভাঙলাম, বাড়ছে পাল ভাঙা পড়ব, এনেও থাকতে পাই না ভাই, ঠিক নেই, সারা জীবন এইভাবেই গেল। বক্সিগঞ্জের খানপাড়ার মতো জেলায় এখনও ভাঙন ঝুঁকিতে আছে যমুনা, ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর 42 কিলোমিটার এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 15 বছরে নদীর তীর রক্ষা বাঁধের কাজ হয়েছে 29 কিলোমিটার, ব্যয় হয়েছে 1200 কোটি টাকা। উন্নত বিশ্বে নদী ভাঙনকল্পে তারা যে ব্যবস্থা নেয়, আমাদের দেশের পানি উন্নয়ন বোর্ড তাদের মতো যদি ব্যবস্থা নেয় বা পরামর্শ নেয় তাহলে এই নদী ভাঙন রুটটা বন্ধ হবে। যে সকল স্থানে এখনও অরক্ষিত রয়েছে সেই অংশগুলোতে আমরা স্টাডি প্রকল্প হাতে নিয়েছি। এই স্টাডি প্রকল্পে বাকি যে অরক্ষিত অংশ রয়েছে সেগুলোর সুপারিশ মোতাবেক আমরা ডিবিবি দাখিল করব। লালমনিরহাটের তিস্তার বামতীর এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙন ঠেকাতে তিস্তাকে ঘিরে সুষ্ঠু পরিকল্পনা নেওয়ার দাবি স্থানীয়দের। 3 কিলো থেকে এই আসি 5 কিলো হুনিয়া কাছে শেষ সীমানায় রাস্তায় ছিল বাড়ি, এইবার বাড়ি ভাঙা আমার 8 বার হয়। জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। এছাড়া আপনারা আরও অবগত আছেন আমাদের তিস্তা নদীতে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এই রিপোর্ট আমাদের ড্রাফট ফাইনাল ইতিমধ্যে হয়ে গেছে। ফাইনাল রিপোর্ট আশা করতেছি আমরা অতি দ্রুতই পেয়ে যাব। জেলায় কত কিলোমিটার এলাকা ভাঙন ঝুঁকিতে আছে সে তথ্য জানাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।